আসসালামু আলাইকুম। আমার প্রিয় বন্ধু, শুভাকাঙ্ক্ষী এবং আমার প্রিয় দেশবাসীকে জানাই বিজয়ের এই মাসে বিজয়ী শুভেচ্ছা। প্রিয় শ্রোতাবৃন্দ, আমি অহিংস আনোয়ারকে মোর্শেদ, এই দেশেরই একজন নাগরিক, একজন অহিংস রাজনীতিবিদ, নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের নির্বাহী কমিটির একজন সদস্য। প্রিয় শ্রোতাবৃন্দ, স্বাধীনতার ৫৪ বৎসর পর ৫৫ বৎসর আমরা পা রাখলাম। এই মাসটি আমাদের জন্য একটি বিজয়ের মাস। এই মাসে ১৬ তারিখ আমাদের বিজয় দিবস। ১৪ই ডিসেম্বর আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস। একদিকে আমাদের বিজয়ের উল্লাস, অন্যদিকে আবার শোকেরও মাস। শোকেরও মাস এই কথাটা এই জন্যই বললাম যে ১৬ই ডিসেম্বরের বিজয়ের দ্বার প্রান্তে যখন আমরা, তখনই পাকিস্তানি হানাদার বাহিনী এবং যে নরপিশাচ পাকিস্তানি মেজর জেনারেল রাও ফরমান আলী নির্দেশে এবং তত্ত্বাবধানে এই দেশের একটি ধর্মীয় রাজনৈতিক দল, তাদেরই রাজাকার আল বদর আল শামস শান্তি কমিটি, তাদেরকে দিয়ে তাদের প্রত্যক্ষ সহযোগিতায় আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করে মেধাশূন্য জাতিতে রূপান্তরিত করে। ১৬ই ডিসেম্বরে আমরা বিজয় অর্জন করি। ৩০ লক্ষ শহীদ, ২-৩ লক্ষ মা বোনদের সম্ভ্রমহানির বিনিময়ে একটি ধ্বংসস্তূপের বাংলাদেশ আমরা পাই। স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র আমরা অর্জন করি। ঠিক ১৪ তারিখ, ১০ই ডিসেম্বর থেকে ১৪ই ডিসেম্বর থেকে শুরু হয়েছে মেধাশূন্য জাতিতে করা আমাদের শিক্ষক, সংস্কৃতি কর্মী, নাট্যকার, গীতিকার, সুরকার, বিজ্ঞানী, চলচ্চিত্র শিল্পী, চলচ্চিত্র পরিচালক, সর্বোপরি একটি জাতিকে মেধাশূন্য জাতিতে রূপান্তরিত করতে যাদেরকে হত্যা করা দরকার, তার নীল নকশাটা পূর্বেই পরিকল্পনা করে এই দেশীয় রাজাকার আল বদর আল শামসুরি আর তাদের একেবারে সরাসরি তত্ত্বাবধানে ছিল রাক্ষস ইবলিস শয়তান পাকিস্তানি পাইক্কাদের মেজর জেনারেল রাও ফরমান আলী। উদ্দেশ্য ছিল, ওরা জানতো ওরা থাকতে পারবে না, ওদের নাকে খত দিতে হবে, এবং রাও ফরমান আলী তৎকালীন গভর্নর হাউসে
সারা বাংলাদেশে সকল বুদ্ধিজীবীদেরকে ওই গভর্নর হাউসে একসাথে করে হত্যা করা, সেটি পরিকল্পনাটা ভেস্তে যায়। এর পরবর্তীতে রাও ফরমান আলীর নির্দেশে এই দেশে বর্তমানে একটি ধর্মীয় রাজনৈতিক দল, যা ধর্ম ব্যবসায়ী বলা হয়, তাদের তত্ত্বাবধানে রাজাকার আল বদর আল শান্তি কমিটি, তারাই আমাদের বুদ্ধিজীবীদেরকে, শিক্ষকদেরকে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, স্থপতি, চিত্রশিল্পী সবাইকে বাড়ি দেখিয়ে দিয়ে ধরিয়ে নিয়ে যায় এবং এরা নিজেরা জবাই করে, কারো চোখ খুলে, কত নৃশংসভাবে কারো হাত কেটে অমানুষিক নির্যাতন করে হত্যা করে দেওয়া হয় এবং 17 জনকে দড়ি দিয়ে একসাথে বেঁধে সে বদ্ধ ভূমিতে মাটি চাপা দিয়ে গর্ত করে ফেলে দিয়ে আসা হয়। মিরপুর আর রায়ের বাজার বদ্ধভূমি। ঘৃণা জানাই, ধিক্কার জানাই, আরো ধিক্কার জানাই যারা এই দেশে রাজনীতি করে ধর্মের নামে উগ্রবাদী ভয়ঙ্কর আকারে করে আসছে নীল নকশা, সেই 47-এর পর থেকে বর্তমানে তো ভয়ঙ্কর। এরাও নাকি এই দেশেরই সন্তান। এরা আসলে এই দেশের সন্তান নয়, তার প্রমাণ আছে। তৎকালীন ইয়াহিয়া খান তার লিখে গিয়েছেন যে আমরা যে 71-এ মুক্তিযুদ্ধে যে বীজ বপন করে দিয়ে আসছি, তার ফল দেবে 50 বছর পর। আজ 50 বছর পেরিয়ে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি ওই ইবলিশ শয়তানের বংশধর পাকিস্তানি পাইক্কা, ঘৃণিত, ধিক্কৃত, নিন্দিত একটি কথা সত্য কথাই বলে গিয়েছেন যে বীজ, সে বীজটা কি? সে বীজটা আমাদের 3 লক্ষের উপরে মা বোনদেরকে ধর্ষণ, নির্যাতন করা হয়েছিল। তৎকালীন সময়ে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ছিল না। তাহলে বীজ বলতে আমরা কি বুঝাই? সে কি বুঝিয়েছেন? জারজ সন্তানদের কথা। আজ 50 বছরে সে ফলন আমরা দেখতে পাচ্ছি। সারা বাংলাদেশে জারজ সন্তানদের চারণভূমি হয়ে গেছে। এই বিজয়ের মাসে, যেখানে বিজয়ের উল্লাস আমরা করব, গত 5 আগস্টের পর এই রাষ্ট্রটি না মানে সংবিধান, না আইন কানুন, শিল্প সংস্কৃতি, ধর্মের উন্মাদনা ছাড়া জবাই, হত্যা, অগ্নিসংযোগ, বুলডোজার দিয়ে বাড়ি ভাঙ্গা, মিল, কল কারখানা ভাঙ্গা, অর্থনৈতিক চাকাকে ভেঙ্গে চুরমার করে দেওয়া রাষ্ট্রের সর্বস্তরের নৈরাজ্য ছাড়া আর কিছুই নয়। চলছে ভয়ঙ্কর অবস্থা, নিরাপত্তাহীনতা। প্রতিটা মানুষ তারা আমার স্বাধীনতাকে বলুণ্ঠিত করতে চায়, তারা আমার মুক্তিযুদ্ধ ইতিহাসকে বলুণ্ঠিত করতে চায়। অধ্যত্বপূর্ণ আচরণ আমার সংস্কৃতিটাকে লন্ড ভন্ড করে দিতে চায়, আমার ইতিহাসকে লন্ড ভন্ড করে দিতে চায়, আমার মুক্তিযুদ্ধকে লন্ড ভন্ড করে দিতে চায়, আমার সংবিধানকে পদদলিত করছে। আজ বিজয়ের মাস শুরু হয়েছে। এই বিজয়ের মাসে আমাদের বিজয়ের আনন্দ নেই, কারণ ইয়াহিয়া খানের ভাষা অনুযায়ী সেই যে বীজ মহিরুহে রূপান্তরিত হয়েছে। 71 সালে যারা আমার এই দেশের
মেধাশূন্য জাতিতে পরিণত করে দিয়েছে, সারা বাংলাদেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, অর্থনৈতিকভাবে ধ্বংস করে দেওয়ার পর তারপরও তাদের স্বাদ মিটে নাই। যখন 16 ডিসেম্বরে পাখানারা নাকে খপ দিয়ে এই দেশ থেকে বিতাড়িত হয়, কিন্তু 71 পরবর্তীতে সরকার একটা ভুল করেছিল। সেই ভুলটি হলো, যদিও এটা মানবিক দৃষ্টিকোণ থেকে সঠিক, কিন্তু যুদ্ধ করে রক্ত দিয়ে যখন একটি দেশ স্বাধীন হয়, তার বিরুদ্ধে যে ইবলিশ শয়তানরা থাকে তাদেরকে নিস্তারিত কোন দেশ, যতগুলি দেশ সশস্ত্র সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে, তাদেরকে কখনো মাফ করে না। তৎকালীন সরকার মানবিকতার পরিচয় দিয়েছিল, সত্য কথা, কিন্তু তার পাশাপাশি বলতে হবে এটি ছিল বড় ভুল, যার কারণে সেই ইয়াহিয়া খানের বীজেরা আজ এমন মহিলা ধারণ করেছে বাংলাদেশে। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি যা দেখছি, তাকে আর অস্বীকার করার উপায় নেই। তার মানে ওই ইবলিশ শয়তান পাকিস্তানি পাইকার ইয়াহিয়া খান শয়তান হলেও সত্য কথাটি বলে গেছেন। আজ আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমাদের বিজয় দিবস, স্বাধীনতা দিবস, 21শে ফেব্রুয়ারি, আমার মুক্তিযুদ্ধ, আমার বাঙালি সংস্কৃতি, আমার বাউল শাড়ি, মুর্শিদি, পীর মাশায়েখ, আমার সমগ্র বাঙালি সংস্কৃতিকে আজ পদদলিত করা হয়েছে, চেষ্টা করা হচ্ছে ধ্বংস করে দেওয়ার জন্য। 90 আজ সারা জাতি আজ হতবিহ্বল। আমরা আজ অসহায় ওই বীজদের কারণে। আজ বিজয়ের দিনে এসেও আমাদের আজ হাসি মুখে বিজয়ের উল্লাস আমরা করতে পারছি না। একদিকে যেমন 14 ডিসেম্বরে মেধাশূন্য জাতিতে পরিণত করে দিয়েছে, যে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে আমাদের মেধাশূন্য করে দেওয়ার জন্য, বুদ্ধিজীবী হত্যা। তার ভিতরে মাসটি আমাদের বিজয়ের মাস। এর ভিতরে চলছে রাষ্ট্রের সর্বস্ত ক্যান্সার। যদি 71 সনে এই বীজদের ধরে ধরে নিঃশেষ করে দেওয়া হতো এবং 92-93 হাজার সৈন্য তাদেরকে এই দেশে শাস্তি দেওয়া হতো, তাহলে আজ রাষ্ট্রটি বহু আগেই উন্নত দেশের বহু আগে পরিণত হয়ে যেত। এই রাষ্ট্রের ইতিহাসটাকে আজ মুছে দিয়েছে। শুরু হয়েছে কখন? সে বুদ্ধিজীবী হত্যা, তার পরবর্তীতে 75-এ 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুরো পরিবারকে হত্যা, জেলখানায় 4 জাতীয় নেতাকে হত্যা। আমি একটি ভিন্ন রাজনৈতিক মতাদর্শ হতে পারি, স্বাধীনতা সার্বভৌম রাষ্ট্রের কথা আসলেই, এই সঠিক ইতিহাসের কথা আসলে এই কথাগুলি বলতেই হবে। এগুলি সব হয়েছে ওই পাইকাদের তত্ত্বাবধানে, এই দেশীয় বীজদের কারণে। ধর্মের দোহাই দেয় অথচ অন্যের দালালি করে। আজ তারা অর্থে, বৃত্তে, সন্ত্রাসে, অস্ত্রে শস্ত্রে এক মহির হোক। বাংলাদেশের 92-95% মানুষ বলবো অসহায় এদের কাছে। প্রিয় শ্রোতাবৃন্দ, তারপরও আমরা বিশ্বাস করি স্বাধীনতা বিরোধী, ধর্মীয় উগ্রবাদী। ধর্ম হলো শান্তির, ধর্ম হলো মানুষে মানুষে মমতা সৃষ্টি করে, ভালোবাসা সৃষ্টি করে, দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। সেই বাংলাদেশটিকে আজ খান খান। আজ বিজয়ের মাসে আমরা এমন কোন পর্যায়ে বলতে পারবো না আমরা শান্তিতে আছি।
সর্বক্ষেত্রে নৈরাজ্য, অধ্যত্বপূর্ণ আচরণ, পীর মাশায়েখদের উপর হামলা, মিল কারখানা জ্বালিয়ে দেওয়া সংস্কৃতি, অগ্নি সংযোগ, মসজিদে ঢুকে জবাই করে হত্যা, কথায় কথায় জবাই, লাশের লাশে নদীতে খালে বিলিয়ে আজ দেখা যাচ্ছে। আন্তর্জাতিক বিশ্ব আজ বাংলাদেশকে আজ নাম শুনলে নাক ছিটকায়। অসভ্য জাতিতে পরিণত করে দিয়েছে এই বীজেরা, রেখে যাওয়া বীজেরা এবং এই দেশীয় দোসররা। প্রিয় শ্রোতাবৃন্দ, তারপরও আমাদের আশা, কারণ এদের সংখ্যা 5 ভাগ, সমগ্র জনগোষ্ঠীর 5 ভাগ, আর বেশি যদি ধরি আমি 10 ভাগ, খুব বেশি নয়। 90 থেকে 95 ভাগ মানুষ এই দেশপ্রেমিক। যতই অস্ত্র, যতই নৈরাজ্য সৃষ্টি করুক না কেন, আমার বিশ্বাস পানের মতো ভেসে যাবে। কারণ এই দেশের মানুষ আবেগী, কিন্তু একবার যদি জেগে উঠে পাইক্যাদের মতো অস্তিত্ববিহীন হয়ে যাবে, যারা আমার রাষ্ট্র, আমার সমাজ, আমার সংস্কৃতি, আমার অর্থনীতি, আমার সামগ্রিক অবস্থা ভেঙে চুরমার করে দিচ্ছে। তার থেকে মুক্তি আসবে ইনশাআল্লাহ। প্রিয় শ্রোতাবৃন্দ, এখান থেকে আমাদের মুক্তি পেতে হবে। মুক্তি পাওয়ার আমার ব্যক্তিগত একটা জিনিস চিন্তা করে আমি দেখলাম, আমার সংবিধান, এই সংবিধানকে কেউ পদদলিত করতে পারে না। সংবিধানের বাইরে যাহা কিছু করা হবে সবই অসাংবিধানিক। অসাংবিধানিক কর্ম মানে সর্বোচ্চ সাজা, মৃত্যুদণ্ড। 5 আগস্টের পর যা কিছু ঘটেছে অসাংবিধানিক, চলছে, চলতে পারে না। তাহলে এখান থেকে বাঁচতে হলে বর্তমান অশান্ত রাষ্ট্রকে যদি শান্ত করার একমাত্র সমাধান, রাক্ষসের হাত থেকে আমরা সবাই মিলে রক্ষা করতে হবে। আসুন এবং রক্ষা করেন আমাদের পবিত্র সংবিধান। সংবিধানই আমাদের রক্ষা কবচ। একটি সমাধান, বর্তমান যে নৈরাজ্যকর অবস্থা, এখান থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদের সাংবিধানিকভাবে আসতে হবে। আমাদের সংবিধানে কোনো ধরনের কোনো রকম সরকারের বলতে কোনো কিছু নেই। তাহলে কি করতে হবে? সংবিধান জাতিকে রক্ষা করতে হলে, সংবিধানে যেতে হলে পূর্ববর্তী সরকার কে এনে আবার একদিনের জন্য হলো সংসদ ডেকে তৎকালীন সরকার পদত্যাগ করবে, রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করবে। তার পরবর্তীতে সকল রাজনৈতিক দল, একটি দল বাদ যাবে না, তারা বসে সিদ্ধান্ত নেবে এবং সাংবিধানিকভাবে এই ছাড়া আর কোনো সমাধান নেই। সংবিধানকে ভায়োলেট করার কোনো সুযোগ নেই। রাষ্ট্র শান্তির জন্য একমাত্র উপায় সাংবিধানিকভাবে, যে সংবিধানে যেভাবে আছে সেই সংবিধানকে সমুন্নত রেখে রাষ্ট্রকে আবার শান্তির জায়গায় আনতে পারে। এই ছাড়া অসাংবিধানিকভাবে আর কোনো রাস্তা খোলা নেই, শুধু ব্লাড বাথ হবে। তাই আমি বলতে চাই, রাষ্ট্রকে এমনি শেষ, আর 2-1 মাস খাদ্য চলে কিনা সন্দেহ। পেঁয়াজের কেজি 130 টাকা, সর্বনিম্ন চাল হলো, নিম্নমানের চাল 70 থেকে 80 টাকা। 5 জন লোকের যদি তার 3 বেলা কোনো রকম আহার যদি করতে হয়, 500 টাকা হয় না। রাষ্ট্র কোন অবস্থায় গেছে?
মাত্র 15 মাসের মধ্যে সবাই নারীরা ঘর থেকে বের হতে পারে না, পুরুষরাও নিরাপত্তাহীনতা, সর্বস্তরে চলছে বিশৃঙ্খল উচ্ছৃঙ্খল আর উগ্রবাদীদের উদ্ধত্তপূর্ণ আচরণ, ধর্মকে নিয়ে ব্যবসা, যা করা হয়েছে 47-এর পর থেকে বর্তমানে বাংলাদেশ হয়ে গেছে উগ্রবাদীদের শ্বশুর বাড়ি। ওই পাইকাদের আফগানিস্তান থেকে এগুলি সব বাংলাদেশে, আর এখানে বাসানো যাচ্ছে বীজরা মহির। এখান থেকে বাঁচার একমাত্র পদ্ধতি হলো সংবিধান। সাংবিধানিকভাবে পূর্ববর্তী সরকারকে সংসদ ডেকে পদত্যাগ করে রাষ্ট্রপতি হাতে ক্ষমতা দিয়ে সর্বদলীয় আলোচনাক্রমে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সাংবিধানিক আলোকে সংবিধানকে সমুন্নত করা, মানে রাষ্ট্রকে একটা সুশৃঙ্খল দিকে নিয়ে যাওয়া, আবার অসভ্য জাতির থেকে, দুর্ভিক্ষের জাতির থেকে সভ্য জাতিতে আবার দাবিত হতে হবে। এই ছাড়া যতই উস্ফলন করো আর কোনো রাস্তা নেই। তাই আপনারা ভেবে দেখুন, অন্তর দিয়ে ভেবে দেখুন, এই ছাড়া আর কোনো উপায় নেই। তৎকালীন সরকারে যারা অন্যায় করেছেন, তখন আইন আছে, আদালত আছে, সুষ্ঠু সুন্দর বিচারিক কার্যক্রমের মাধ্যমে তারা না শুধু বাংলাদেশে যত চোর বাটপার দুর্নীতিবাজ আছেন, সঠিক আইনে তথ্য প্রমাণাদি সহকারে বিচারালয় আজ ক্রন্দন। বিচারালয় বলতে কোনো বিচারালয় এখন দেখা যায় না, হাস্যরসে পরিণত হয়েছে। সেটির থেকে একেবারে নিখুঁতভাবে বিচারালয়কে সাজাতে হবে। আবার যে দুর্নীতি, বদমাশি, চুরি, বাটপারি যারাই করছে, খুন যারা করছে, তাদেরকে বিচারের আওতায় আনবে। সঠিক সুন্দর একটা বিচারিক প্রক্রিয়া তাদের বিচারে নেওয়া হবে এবং সাংবিধানিকভাবে রাষ্ট্র পরিচালিত হবে। আর কোনো রাস্তা নেই, এটি একমাত্র রাস্তা। বিগত সরকারকে সংবিধান ডেকে পদত্যাগ করে সাংবিধানিকভাবে রাষ্ট্র ক্ষমতা প্রেসিডেন্টের কাছে হস্তান্তর করে তারপরে সর্বদলীয় আলোচনার পরে একটি সুষ্ঠু সবকিছু ঠিক করবে জনগণ, আর জনগণের নেতৃত্ব দেয় রাজনৈতিক দল এবং পার্লামেন্ট। যদি পার্লামেন্ট ভেঙে দেয়, তাহলে জনগণের প্রতিনিধিরা হলেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, রাজনৈতিক দলগুলি। তারা বসে সিদ্ধান্ত নেবে। অরাজনৈতিক এবং অসাংবিধানিক, অনির্বাচিত কাউকে দিয়ে কিচ্ছু হবে না, এবং সেখানে এরা নাক গলানো উচিত না। সময় থাকতে মনা হুঁশিয়ার, সাধু সাবধান। বিজয়ের মাস, তারপরও আমি বলি বিজয়ের মাসে বিজয়ী শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ রাখুন, সংবিধানকে সমুন্নত করুন, রাষ্ট্রকে অসভ্য যে হয়ে গেছে তার থেকে সভ্য হওয়ার জন্য বৃহৎ জনগোষ্ঠী আপনারা ঐক্যমত পোষণ করুন এবং যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন। তবে প্রতিরোধের ভাষা হতে হবে অহিংস, রক্তপাতহীন। অনেক হয়েছে, আর নয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি অহিংস আনোয়ারকে মোর্শেদ, আমার জন্য দোয়া করুন।